দেখো, একটা কথা আমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে বাহ্যিক বলের অনুপস্থিতিতে কোনো বস্তু সংস্থার মোট ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সবসময় সংরক্ষিত নাও থাকতে পারে। ঠিক আছে, বাহ্যিক কোনো বল প্রযুক্ত হচ্ছে না, এই অবস্থায় কোনো সংস্থা পরস্পরের মধ্যে সংঘর্ষ ঘটালো, সেই সময় বস্তুর ভরবেগ সংরক্ষিত হয় সবসময়, কিন্তু সবসময় গতিশক্তি যে সংরক্ষিত হবে এমন কোনো কথা নেই। যদি গতিশক্তি সংরক্ষিত হয় তাহলে সেই সংঘর্ষকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি বাহ্যিক বলের অনুপস্থিতিতে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কোনো বস্তু সংস্থার ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত না হয় তাহলে তাকে বলবো আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলা হয়? বাহ্যিক বা বাইরের কোনো বলের অনুপস্থিতিতে যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। যেমন অণু পরমাণুর মধ্যে সংঘর্ষ একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, ইলেকট্রন প্রোটন এদের মধ্যে সংঘর্ষ, দুটো ইলেকট্রন দুটো প্রোটনের মধ্যে সংঘর্ষ, এগুলো সব স্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ বাহ্যিক বলের অনুপস্থিতিতেও যে সংঘর্ষে বস্তুসমূহের গতিশক্তির বিনাশ হয়, অর্থাৎ মোট গতিশক্তি সংরক্ষিত থাকে না, তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। বাস্তবে প্রায় অধিকাংশ সংঘর্ষই অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে একটু আলোচনা করছি। এখানটা দেখো, দুটি বস্তুকণার একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা এখানটায় দিয়েছি M1 আর M2 ভরের দুটো বস্তু একই রেখা বরাবর ছুটছিল যথাক্রমে U1 এবং U2 বেগ নিয়ে। ছবিটা ভালো করে খেয়াল করো, তাহলে পুরো গল্পটা বোঝা যাবে। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে U1 এর বেগ U2 থেকে বেশি, তার মানে এই ছোট বস্তুটা বড় বস্তুটাকে এসে ধাক্কা দেবে। এই যে সংঘাত হলো, সংঘাত হওয়ার পর ধরলাম বড় বস্তুটা V2 বেগ নিয়ে চলে গেল, ছোট বস্তুটা V1 বেগ নিয়ে চলে গেল। এটা সংঘর্ষের পরে। তাহলে সংঘর্ষের আগে M1 ও M2 ভরে, M1 ভরের বস্তুর M1 ভর ছোট, M2 বড়। M1 ভরের বস্তুর বেগ U1, M2 ভরের বস্তুর বেগ U2। সংঘর্ষের পরে M1 ভরের বস্তুর বেগ V1 আর M2-র বেগ V2। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কী জানি আমরা? সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ কত ছিল? সংঘর্ষের আগে ভরবেগ ছিল M1 U1 প্লাস M2 U2 সমান সমান সংঘর্ষের পরে ভরবেগ M1 V1 প্লাস M2 V2। তাহলে এখান থেকে আমরা এই সমীকরণে চলে আসতে পারি। ঠিক আছে, এটাকে আমরা সাজিয়ে লিখলে পাই M1 ইন্টু U1 মাইনাস V1 ইজ ইকাল টু M2 ইন্টু V2 মাইনাস U2। এটাকে সাজিয়েই আমরা লিখেছি এবং এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়েছি। সংঘর্ষ স্থিতিস্থাপক, তাই না? তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত হয় আমরা জানি। তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সমান সমান সংঘর্ষের পরে মোট গতিশক্তি। তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি কত? হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু সংঘর্ষের পরে মোট হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। তাহলে এটাকে আমরা সাজিয়ে পরের লাইনে লিখছি M1 ইন্টু U1 মাইনাস V1 স্কোয়ার ইজ ইকাল টু M2 ইন্টু V2 মাইনাস U2 স্কোয়ার। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে যদি আমরা ভাগ করে দিই, দেখো এখানটা U1 প্লাস V1 U2 প্লাস V2 হবে ফর্মুলা ভাঙালে। তার মধ্যে থেকে U1 মাইনাস V1 কেটে গেল, তাহলে পরে থাকবে U1 প্লাস V1, M1 কেটে গেল। ঠিক তার পরবর্তী ক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি V2 প্লাস U2। তাহলে এই দুটোকে আমরা সাজিয়ে লিখছি U1 মাইনাস U2 ইজ ইকাল টু V2 মাইনাস V1। এই সমীকরণটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, U1 মাইনাস U2 ইজ ইকাল টু V2 মাইনাস V1। তাহলে এখান থেকে V2-র ভ্যালু কত? V2 ইজ ইকাল টু আমরা পেলাম U1 প্লাস V1 মাইনাস U2। এখন দেখো, এই যে 1 নম্বর সমীকরণে V2-র ভ্যালুটা যদি আমি এইটা বসিয়ে দিই, যে V2-র যে ভ্যালু পেয়েছি সেটা 1 নম্বর সমীকরণে V2-র জায়গায় বসিয়ে দিয়েছি। তাহলে 1 নম্বর সমীকরণটা আমার কাছে রিডিউসেস টু কী হয়েছে? M1 ইন্টু U1 মাইনাস V1 ইজ ইকাল টু M2 ইন্টু U1, V2-র জায়গায় বসাচ্ছি এবার কত? U1 প্লাস V1 মাইনাস U2, আর এখানে একটা মাইনাস U2 ছিল, একসঙ্গে মিলে হয়ে গেছে মাইনাস 2U2। কেমন? বা এবার আমরা U1টাকে কমন নিচ্ছি। ঠিক আছে, দুটোকে সম্পূর্ণ ভেঙে U1টাকে কমন নিচ্ছি। U1 ইন্টু M1 মাইনাস M2 প্লাস 2U2 M2 ইজ ইকাল টু আমরা পেলাম V1 ইন্টু M1 প্লাস M2। এখান থেকে আমাদের এই রিলেশনে আসলো। নেক্সট তাহলে V1 ইজ ইকাল টু কত পেলাম? V1 ইজ ইকাল টু পেলাম তাহলে M1, এই যে V1 ইজ ইকাল টু তাহলে M1 প্লাস M2 দিয়ে এই দুটোকে ভাগ করে দিই। তাহলে এখানে পেলাম M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস এখানে পেলাম 2
m2/m1 প্লাস m2 ইন্টু u2। তাহলে v1 এর ভ্যালু এটা মাথায় রাখবে, এটার থেকে আমাদের অনেক ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিবেগ v1 সমান সমান পেলাম m1 মাইনাস m2/m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2/m1 প্লাস m2 ইন্টু u2। আবার এই যে 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা তো এখান থেকে তো আমরা v2-র মান বার করেছিলাম, এবার এখান থেকে যদি আমরা v1 এর মান বার করে যদি আমরা এই 1 নম্বর ইকুয়েশনে বসাই v1 এর জায়গায়, তাহলে আমরা v2-র ভ্যালু পাবো। সেই v2-র ভ্যালু হবে একই ভ্যালু, শুধু m1 এর জায়গায় m2, মানে 1 এর জায়গায় 2 বসবে, আর কিছুই না। দেখো m1 মাইনাস m2 আছে, সেখানে 1 এর জায়গায় 2 বসাও, m2 মাইনাস m1, বা এটা তো একই থাকবে m1 প্লাস m2, u1 এর জায়গায় u2 প্লাস 2, m2 এর জায়গায় m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2 এর জায়গায় u1, মানে 2 এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে এই ইকুয়েশনটা চলে আসবে। তাহলে এই v1 আর v2 হয়ে গেল সংঘর্ষের পরে বস্তু দুটোর গতিবেগের ফর্মুলা। কেমন? এই ফর্মুলা দুটো আমাদের মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের পরবর্তীকালে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা পেলাম সংঘর্ষের পরে বস্তু দুটির গতিবেগের মান v1 সমান সমান m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। এটা হচ্ছে ছোট বস্তুটার গতিবেগ। আর বড় বস্তুটার গতিবেগ v2 সমান সমান কত পেলাম আমরা? m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1। ঠিক আছে।